ওকে, রেকর্ড দিয়ে দিচ্ছি। আমরা হলো এর আগের ক্লাসে যেটা করলাম ইউজ কেস ডায়াগ্রামটা আমরা দেখেছিলাম। ওটা আসলে সিস্টেম মডেলিং এর একটা পার্ট, সিস্টেম মডেলিং এর মধ্যেই পড়ে। ওইটা আলাদাভাবে যেহেতু আমরা দেখেছি, এখান থেকে আমরা ওইটাকে এক্সপ্লোর করব। আর এখানে বাকি যেগুলো আছে সিকোয়েন্স ডায়াগ্রামটা মূলত আজকে আমরা দেখবো। আর সিস্টেম মডেলিং এর যে বেসিক যে ক্রাইটেরিয়া গুলো যেগুলো আছে সেগুলো সম্পর্কে ডিসকাস করব। এখানে দেখো আমরা টপিকস এর মধ্যে যেগুলো দেখেছি লেকচারে, প্রথম হলো কনটেক্সট মডেল কাকে বলে সেটা আমরা একটু দেখবো। ইন্টারঅ্যাকশন মডেল কোনটা, স্ট্রাকচারাল মডেল কোনটা, বিহেভিয়ারাল মডেল কোনটা, মডেল ড্রাইভেন ইঞ্জিনিয়ারিংটা কি, এগুলো আমরা যে সিস্টেম মডেলিং যেগুলো আমরা দেখছি বিভিন্ন ধরনের ইউএমএল ডায়াগ্রাম, সেগুলোর মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস করে ডিফারেন্ট টাইপের এরকম মডেল করা হয়েছে, নামকরণ করা হয়েছে। সেটা কেন করা হয়েছে সেটা আমরা সিস্টেম মডেলিং অলরেডি এটা আমরা ডিসকাস করেছি আগের ক্লাসে, যে বিভিন্ন ধরনের যে ইউএমএল ডায়াগ্রাম, যার মধ্যে দিয়ে কিছু গ্রাফিক্যাল নোটেশন থাকবে, কিছু তোমার কনটেক্সট বা টেক্সচুয়াল কিছু ডেসক্রিপশন থাকবে, এগুলো সমন্বয়ে একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করা, একটা সিস্টেমের যে ইন্টারাকশন যে পদ্ধতি কাস্টমারের সাথে বা ইউজারের সাথে সেটাকে রিপ্রেজেন্ট করা, এগুলাকে আমরা বলছি সিস্টেম মডেলিং। এবং একটা টোটাল সিস্টেমের একটা কি করে অ্যাবস্ট্রাক্ট যে ভিউ সেটাকে রিপ্রেজেন্ট করা মূলত একটা মডেলিং এর মধ্যে দিয়ে। এখানে দুই ধরনের মডেলিং আমরা করে থাকি, একটা এক্সিস্টিং আর হলো প্ল্যান সিস্টেম মডেল। এক্সিস্টিং কোনটা, হয়তো ধরো একটা সিস্টেম আছে অলরেডি, সেটাকে আমরা আবার কি করতে চাচ্ছি, মডেলিং করতে চাচ্ছি। যেমন ধরো তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম মিডের, ধরো গুগল ক্লাসরুমের একটা কি করো কেস স্টাডি করে তার একটা ব্লক ডায়াগ্রাম ড্র করো, সিস্টেম আর্কিটেকচার, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, এগুলো এক্সিস্টিং সিস্টেমের একটা মডেল। এর উপর বেস করে তোমরা নতুন একটা সিস্টেম কি করো, প্রপোজ করো, তাহলে সেটা হলো নিউ সিস্টেম বা প্ল্যান্ড সিস্টেম, সেই সিস্টেমের মডেল। দুই ধরনের মডেলিং আমরা দেখতে পাই, একটা হলো প্ল্যান আর একটা এক্সিস্টিং। এক্সিস্টিংটা হলো যা আছে একটা সিস্টেমের সেটাকে আমার রিপ্রেজেন্ট করা, সেটাকে ভালো করে কেস স্টাডি করে তার ফিচারগুলো আইডেন্টিফাই করে সেটাকে রিপ্রেজেন্ট করা। আর একটা হচ্ছে হলো যেটা আমরা নতুন যে সিস্টেম প্রপোজ করতে যাচ্ছি, প্রাথমিক যে স্টেক হোল্ডারদের কাছ থেকে যে ধরনের আমরা রিকোয়ারমেন্ট আমরা পেয়েছি, সেই রিকোয়ারমেন্টের উপর বেস করে আমাদের যে মডেলটা প্রপোজ করা হয়, প্রপোজাল হিসেবে দেওয়া হয়, সেটাকে আমরা বলছি প্ল্যান্ড সিস্টেম মডেল। আর এটা হলো সিস্টেম পার্সপেক্টিভ। যদি আমরা চিন্তা করি সিস্টেম পার্সপেক্টিভে কয়েক ধরনের মডেল আমরা দেখতে পাই, এক্সটার্নাল পার্সপেক্টিভ হতে পারে, আর একটা হলো ইন্টারঅ্যাকশন পার্সপেক্টিভ, আর একটা স্ট্রাকচারাল পার্সপেক্টিভ। এক্সটার্নাল পার্সপেক্টিভ কি, এখানে আমার এই সিস্টেমটা কোন এনভায়রনমেন্টে আসলে সেইটার এনভায়রনমেন্টের যে কনটেক্সট তার উপর ডিপেন্ড করে এটা হয়। যেমন ধরো যদি এটা এক্সটার্নাল পার্সপেক্টিভ আমরা ধরি, এটা মেইনলি তোমার হলো যেমন ইউজ কেস ডায়াগ্রাম আমরা দেখছি, ইউজ কেস ডায়াগ্রামের যে ইউজ কেস গুলো, এটা হলো এক্সটার্নাল পার্সপেক্টিভে অর্থাৎ ইউজারের সাথে যে ইন্টারেকশন, এক্সটার্নালে অর্থাৎ বাইরে আমার কি কি মডিউল থাকবে, কি কি বাটন থাকবে, কি কি ভিউ থাকবে, যেটার সাথে ইউজার কি করতে পারে, এটা যেমন রিকোয়েস্ট ক্যাশ, রিকোয়েস্ট ব্যালেন্স, এক্সটার্নাল পার্সপেক্টিভ। যেমন ধরো এখানে আছে ইন্টারঅ্যাকশন পার্সপেক্টিভ। ইন্টারঅ্যাকশন পার্সপেক্টিভের মধ্যে হচ্ছিল যে মডিউল গুলো আছে একটা সিস্টেমে, বলা হচ্ছে হোয়ার ইউ মডেল দা ইন্টারঅ্যাকশন বিটুইন এ সিস্টেম অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট অর বিটুইন দ্য কম্পোনেন্টস অফ এ সিস্টেম। মানে একটা সিস্টেমের মধ্যে যে ডিফারেন্ট মডিউল থাকে, একটা মডিউলের সাথে মডিউল যে ইন্টারঅ্যাকশন সেটা হতে পারে, একটা সিস্টেমের সাথে আরেকটা সিস্টেমের যে ইন্টারঅ্যাকশন সেটা হতে পারে, বা একটা সিস্টেমের সাথে যে এক্সটার্নাল এন্টিটি যারা স্টেক হোল্ডার ইউজার যারা তাদের সাথে যে ইন্টারঅ্যাকশন, এইটার যে আমরা রিলেশন গুলো আমরা যেভাবে ইউজ কেসের ক্ষেত্রে অ্যাক্টরের ক্ষেত্রে আমরা দেখিয়েছি, যে ইউজ কেস গুলোর যে ইন্টারঅ্যাকশন, কিভাবে সে ইনিশিয়েট করবে, কিভাবে সে ডিরেক্টলি কানেক্টেড থাকবে, কিভাবে সেখান থেকে বেনিফিটেড হবে, এগুলো আমরা ওখানে রিপ্রেজেন্ট করেছি। আবার পরবর্তীতে আর একটা ডায়াগ্রাম আমরা দেখবো যেখানে হলো সিকোয়েন্স এন্ড কমিউনিকেশন ডায়াগ্রাম। সেখানে মডিউল টু মডিউলের সাথে কি আছে কানেকশন, ডিএফডি ডায়াগ্রাম, ডেটা ফ্লো ডায়াগ্রাম, এখানে কি আছে একটা মডিউল থেকে আরেকটা মডিউলে কিভাবে ইন্টারঅ্যাক্ট করতে হবে এটা দেখা যাবে।
এবং ইউজার এখান থেকে কি বেনিফিটেড বা কিভাবে সে ইনপুট দেবে এবং কি সে আউটপুট পাবে, এটাও এই সিকোয়েন্স এন্ড পারমুটেশন ডায়াগ্রাম সেটা হলো ইন্টারঅ্যাকশন পার্সপেক্টিভ। আবার যদি আমরা বলি স্ট্রাকচারাল পার্সপেক্টিভ, স্ট্রাকচারাল পার্সপেক্টিভ সেটা জানেন অনেকটা হলো ক্লাস ডায়াগ্রাম, যেখানে একটা টোটাল স্ট্রাকচার, এখানে হোয়ার ইউ মডেল দা organization of the system or the structure of the data that is proposed by the system। তার মানে ডেটার স্ট্রাকচার পর্যন্ত সেখানে আমরা কি করতে পারি, ডিফাইন করতে পারি। টোটাল একটা অর্গানাইজেশনের যে মডেল সেটাকে আমরা কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। এটা হলো স্ট্রাকচারাল পার্সপেক্টিভ। যেটা ক্লাস ডায়াগ্রাম যদি আমরা এখানে দেখাই একটা সিস্টেমের, তাহলে টোটাল সিস্টেমটাকে আমরা একটা ক্লাস ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করতে পারি। এগুলো হলো স্ট্রাকচারাল পার্সপেক্টিভে এরকম মডেলগুলো আমরা করতে পারি। তিন ধরনের পার্সপেক্টিভ আমরা দেখলাম, এক্সটার্নাল পার্সপেক্টিভ, ইন্টারঅ্যাকশন পার্সপেক্টিভ, আর একটা হলো স্ট্রাকচারাল পার্সপেক্টিভ। আর একটা আছে ধরো বিহেভিয়ারাল পার্সপেক্টিভ। বিহেভিয়ারাল পার্সপেক্টিভটা কি, এটা হচ্ছে হলো বিভিন্ন ধরনের দেখো সিস্টেম বিভিন্ন টাইপের বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন ধরনের বিহেভ করে। যেমন হয় ইউ মডেল দা ডাইনামিক বিহেভিয়ার অফ দ্য সিস্টেম এন্ড হাউ ইট রেসপন্ড টু ইভেন্টস। যেমন আমরা ধরো কেস স্টাডিতে দেখছিলাম 1 নম্বর চ্যাপ্টারে, মনে আছে কিনা, যে একটা ইনসুলিন পাম্প, অটোমেটিক ইনসুলিন পাম্প, ওইখানে ধরো সুগার লেভেল একরকম আসলো, তখন থেকে কিন্তু তার ডোজটা কি করবে, চেঞ্জ করে দেবে। তার মানে তার সিস্টেমের যে বিহেভিয়ার সেটা কিন্তু কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এরকম একটা ইনপুটের কারণে বা একটা রিডিং যেটা আসছে প্রিভিয়াস, যেটা ইনপুট আউটপুট পরেরটার জন্য যেটা ইনপুট, এই ইনপুটের জন্য তার সিস্টেমের বিহেভিয়ার কিন্তু কি হয়, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এরকম বিহেভিয়ারাল পার্সপেক্টিভে আমরা কি করতে পারি, একটা সিস্টেমকে মডেল করতে পারি। বিহেভিয়ারাল পার্সপেক্টিভ এটা হলো ইউজ কেস ডায়াগ্রাম, তার একটা। তারপর অনেক সময় স্টেট ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করি, এটা বিহেভিয়ারাল ডায়াগ্রাম করে। এইভাবে আমরা বিভিন্ন ইউএমএল ডায়াগ্রাম গুলোকে বিভিন্ন কনটেক্সটে আমরা কিভাবে ভাগ করতে পারি সেটা দেখলাম। যেমন ইউএমএল ডায়াগ্রাম যেগুলো আমরা দেখছি সেগুলো অলরেডি আমরা ডিসকাস করেছি। অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আছে, ইউজ কেস ডায়াগ্রাম আছে, সিকোয়েন্স ডায়াগ্রাম, তারপর ক্লাস ডায়াগ্রাম, স্টেট ডায়াগ্রাম, এগুলো ডিফারেন্ট ডায়াগ্রাম, এগুলো আমরা এক এক করে। অ্যাক্টিভিটি ডায়াগ্রামসটা কি স্যার? অ্যাক্টিভিটি ডায়াগ্রাম হচ্ছে হলো যেটা কেস স্টাডিতে আমরা করেছিলাম, মনে পড়ে কিনা দেখবা। যেমন ইনসুলিন পাম্পের ক্ষেত্রেই বললাম যে কিভাবে আসলে তার আউটপুটটা প্রসেস হয়, কোন সিকোয়েন্স, এটা হলো তার অ্যাক্টিভিটি, অর্থাৎ সিস্টেমটা কিভাবে এক্সিকিউট করে, অ্যাক্টিভেট মানে অ্যাক্টিভ থাকে কিভাবে। যেমন প্রথমে সে কি করলো, একটা সেন্সর দিয়ে সে করতেছে রিডিং দিচ্ছে, ব্লাড কালেক্ট করতেছে, সে ব্লাডটাকে সে আবার কি করতেছে, অ্যানালাইসিস করে সুগার কাউন্ট করলো, সুগারের উপর কি করলো ডিপেন্ড করে ইনসুলিনের ডোজ সেই করলো, আবার একটা লগ সে কি করলো মেইনটেইন করলো, তার রিডিং থেকে আবার ইনসুলিনের ডোজটা আবার কি হতে পারে, এদিক সেদিক হতে পারে। দেন পাম্প অটোমেটিক্যালি সেটা কি করলো, ইনসুলিনটাকে কতটুকু পরিমাণ দরকার সেটাকে সে সিরিঞ্জের মধ্যে ঢুকলো এবং সেটাকে পাম্প শরীরে অটোমেটিক্যালি পুশ করে দিল। এই যে যে সিকোয়েন্সটা আমরা যেটা দেখলাম, অ্যাক্টিভেট তার অ্যাক্টিভিটিজের যে সিকোয়েন্স, কি পদ্ধতিতে কোন কোন প্রসেসে সেটা আসলে এক্সিকিউট হচ্ছে, এটা হলো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। বুঝতে পারছো? মানে যে কি কি অ্যাক্টিভিটি হচ্ছে একটা হ্যাঁ 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 হ্যাঁ, ওটা কেস স্টাডিতে তোমরা অলরেডি দেখে আসছো, এখানে আমরা দেখবো সামারি আকারে। আবার অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আরেক ক্ষেত্রে আমরা এই করে থাকি, তোমার একটা প্রজেক্টের ক্ষেত্রে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আলাদা হয়, এটা হলো সিস্টেমের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। একটা প্রজেক্টের ক্ষেত্রে আলাদা এরকম অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, যেমন গ্যান্ট চার্ট, ঠিক আছে, আমরা যখন ড্র করি গ্যান্ট চার্টের একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, একটা প্রজেক্টের ক্ষেত্রে সিস্টেমের না, যে কোন কোন ফেজে কি কি কাজ হবে, ঠিক আছে, ওটাকেও অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আমরা আবার আলাদা করে দিই। আর এখন যেহেতু আমরা সিস্টেম মডেলিং করছি, সিস্টেমের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম সম্পর্কে। ওকে, গ্রাফিক্যাল মডেলও এরকম আছে ডায়াগ্রামের মধ্যে। আমরা গ্রাফিক্যাল মডেল যেটা দেখছি, যেগুলো ইউজ কেস, সিকোয়েন্স ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম, এগুলো সবই আসলে গ্রাফিক্যাল মডেল। তবে এখানে দুই ধরনেরই কি আসে, আউটপুট আসতে পারে, একটা ওকে অথবা তার যদি কি থাকে ইনকারেক্ট, ঠিক আছে। তার মানে দুই ধরনের একটা আউটপুট আসতে পারে। যেমন আমরা ভুল ইনপুট দিলাম, ভুল রিকোয়েস্ট দিলাম, তাহলে একটা তোমার একটা ভুল একটা
রিপোর্ট বা ইরর মেসেজ তোমার আসবে, আর যদি কারেক্ট ইনপুট দিই তাহলে আমার কি আসবে, এরকম ওকে মেসেজ আসবে। কিন্তু এই যে টোটালটাকে আমরা একটা গ্রাফিক্যাল মডেলের মধ্যে দিয়ে এটা কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি, কোন কন্ডিশনে এরকম ওকে আসবে, কোন কন্ডিশনে এরকম কারেক্ট আসবে। দেন আসবে তোমার হলো কনটেক্সট মডেল। কনটেক্সট মডেলের ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি, এটা তোমার আসলে যে সার্ভিস গুলো আসে, যে ফাংশনালিটিস গুলো আসে অপারেশনাল কনটেক্সট, সেগুলো আসলে আমাকে কি করতে হবে, কোনটা আউটসাইড পরে এবং কোনটা আসলে ইন্টারনাল মধ্যে পড়ে। যেমন ধর একটা সিস্টেমের ডেটাবেস, এটা সিস্টেমের ইন্টারনাল, তাই না? সেই সিস্টেমে ধরো আমি একটা কোয়ারি করে সার্চ করবো, এটা হলো তার আউটসাইড। তার মানে একটা সিস্টেমের কোনটুকু আমি আউটসাইডে রাখবো, কতটুকু অ্যাক্সেস আমি ইউজারকে দেবো, আর কতটুকু আমি ইন্টারনালে রাখবো, ইন্টারনাল সাইডে রাখবো। তাহলে এই মাঝামাঝি একটা বাউন্ডারি আমাকে কি করতে হবে, ড্র করতে হবে। এটাকে বলা হয় কনটেক্সট মডেল। এই বাউন্ডারি যাকে রিপ্রেজেন্ট করার মধ্য দিয়ে আমরা দুইটা অংশকে কি করতে পারি, ভাগ করতে পারি। তারপর আরেকটা আছে সোশ্যাল এন্ড অর্গানাইজেশনাল কনসার্ন মে এফেক্ট দ্য ডিসিশন অন হোয়ার টু পজিশন সিস্টেম বাউন্ডারিজ। মানে এখানেও তোমার সোশ্যাল বা হচ্ছে হলো বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আসলে কতটুকু আমি ইউজারের অ্যাক্সেস দিব এবং কতটুকু আমি ইন্টারনালি আসলে আমি দেখতে দিব। এটা ওই সময়কার যে রাষ্ট্রীয় পলিসি হতে পারে, যদি ন্যাশনাল ইন্টারন্যাশনাল যদি কোনো সফটওয়্যার যদি হয়ে থাকে, সেখানে আমরা সোশ্যাল কনটেক্সটের ফেসবুকের ক্ষেত্রে কোন ধরনের কনটেক্সট সেখানে থাকতে পারে, কোন ধরনের অ্যাক্সেস ইউজার করতে পারবে, কতটুকু করতে পারবে, রেস্ট্রিকশন কতটুকু, এই যে বাউন্ডারিটা ম্যাপিং করে দেওয়া, এটা হলো তোমার হলো একটা সীমানা নির্ধারণ করে দেওয়া, এটাকে আমরা বলছি হলো বাউন্ডারিজ মডেলের ক্ষেত্রে। আর্কিটেকচারাল মডেলের ক্ষেত্রে এরকম আমরা বিভিন্ন ধরনের কম্পোনেন্ট বা মডিউল যেগুলো আছে, সিস্টেম আছে, সেগুলোর সাথে যে রিলেশনশিপ, সেটা আমরা আর্কিটেকচারাল মডেলের মধ্যে দেখতে পারি। সিস্টেম বাউন্ডারি আবার যেটা বললাম ওটাই তোমার আসলে এক্সটার্নাল, আর হলো তোমার ইন্টারনাল, যেটা আউটসাইড আর ইনসাইড যেটাকে আমরা বলছি, মাঝখানের যে দেয়াল, সেটাকে আমরা বলছি সিস্টেম বাউন্ডারিজ। The position of the system boundary has profound effect on the system requirement. I mean, এটা আসলে তোমার সিস্টেম রিকোয়ারমেন্টের উপরে আসলে এটা কি করবে, ডিসিশনটা হয় যে আসলে কতটুকু ইউজার কেয়ার সার্ভিস, ইউজারের অ্যাক্সেসের মধ্যে আসলে আমরা রাখবো, সেটার উপর ডিপেন্ড করে আমরা এই বাউন্ডারিটা আসলে নির্দিষ্ট করতে পারি। এই যে বললাম কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্যাল জাজমেন্ট এটাকে প্রভাবিত করে, এই বাউন্ডারির ক্ষেত্রে, বা সোশ্যাল কনটেক্সট সেটাকে আসলে প্রভাবিত করে থাকে। এইখানে একটা সিস্টেম মডেল, কনটেক্সট মডেল আমরা এখানে রিপ্রেজেন্ট করছি। এখানে যখন আমরা সিস্টেম আর্কিটেকচার পরবর্তী চ্যাপ্টার যখন দেখবো, চ্যাপ্টার 5, সেখানে আমরা দেখবো বিভিন্ন ধরনের আবার আর্কিটেকচার আছে সিস্টেম। ওখানে আছে হাই লেভেল আর্কিটেকচার, লো লেভেল আর্কিটেকচার, প্লাস এর আরো ডিটেইলস আছে, যেমন রিপোজিটরি সিস্টেম আছে, কিছু ওয়েব বেসড সিস্টেম আছে, ঠিক আছে। তারপর মডেল ভিউ কন্ট্রোলার, এরকম কিছু আর্কিটেকচার আছে, সেগুলোর সাথে এই মডেলিং এর কিছু মিল আছে। যেমন এইটা যদি আমরা বলি কনটেক্সট ডায়াগ্রাম, যদি এটা হয়ে থাকে HCPMS যে সিস্টেম, এটারও আমরা কেস স্টাডি কিন্তু করে আসছি 1 নাম্বার চ্যাপ্টারে। এই যে আর্কিটেকচার, এটা আসলে রিপোজিটরি সিস্টেম, এটার বৈশিষ্ট্যটা দেখো, কনটেক্সট গুলো, এগুলো হলো বিভিন্ন কনটেক্সট বা মডিউল যেটা আমরা বলছি, টোটাল মডিউল গুলো একটা মেইন মডিউলের সাথে কানেক্ট, তার মানে একটা রিপোজিটরির সাথে একটা কানেক্ট, সবগুলো যাই যাই কাজ করুক, সে ইন্ডিভিজুয়ালি কাজ করছে, বাট সেটা মেইন সিস্টেমের কনসার্ন। এবং সাব সিস্টেম এগুলো প্রত্যেকটাই, এবং সাব সিস্টেম বৈশিষ্ট্যটা খেয়াল করো যে এই সাব সিস্টেম একটা আরেকটার সাথে সরাসরি ইন্টারঅ্যাক্ট করতে পারছে না, ঠিক আছে। অর্থাৎ এই মডিউলটা সরাসরি একে কি করতে পারছে না, ইনপুট দিতে পারছে না, বা সরাসরি এর আউটপুট সে নিতে পারছে না। তার মানে যাই করুক না কেন, সে এক্সিকিউট করে ইনপুট সে হলো মেইন সিস্টেম থেকে নিচ্ছে, আবার আউটপুটও সে কি করতেছে, মেইন সিস্টেমকে প্রোভাইড করছে। এইখান থেকে তার যদি এখানে নেওয়ার দরকার হয় এই সিস্টেমের, সে কিন্তু এইখান থেকে নিচ্ছে, আবার এখানে সে প্রোভাইড করছে। তার মানে যে কোনো ইন্টারঅ্যাকশনই একটা মডিউল আরেকটা মডিউলের সাথে করে না কেন, সেটা কিন্তু কি হয়ে করছে, মেইন সিস্টেম হয়ে করছে, সরাসরি ডিরেক্টলি একটা সাবসিস্টেম আর একটা সাবসিস্টেমের সাথে কি করতে পারছে না, বা মডিউল আরেকটা মডিউলের সাথে কমিউনিকেট করতে পারছে না। এই
বিভিন্ন ভাবে যে রিলেশন যে প্রকাশ করা বা রিপ্রেজেন্ট করা, এটাকে বলা হয় কনটেক্সট ডায়াগ্রাম। তাহলে কনটেক্সট আমরা কিন্তু দেখছি কয়েকটা পার্সপেক্টিভ হয়। একটা হলো এনভায়রনমেন্ট বা এক্সটার্নাল পার্সপেক্টিভ, যেটা সেটার উপর ডিপেন্ড করে। কিছু কিছু জায়গায় আমরা দেখলাম হলো তার বিহেভিয়ারাল যে পার্সপেক্টিভ, সেখানে তার কিছু কাজ আছে, স্ট্রাকচারাল যে দিক, সেটা দিয়ে আসলে কি হয় আসতে পারে। এরকম বিভিন্ন যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে আমরা এই ডায়াগ্রাম গুলোকে রিপ্রেজেন্ট করতে পারি কনটেক্সট ডায়াগ্রাম। এখানে আরেকটা আছে হলো প্রসেস পার্সপেক্টিভ। যদি প্রসেসের উপর যদি আমরা কি করি ডিপেন্ড করি, তাহলে কি ধরনের মডেল, কিভাবে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করব। প্রসেস একটা, যেমন ধরুন আমরা যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম যেটা বললাম, এটা কিন্তু প্রসেসের কি করে, আমি কি আসলে ইনপুট দিলাম, কিভাবে প্রসেস হচ্ছে, পরবর্তীতে কি আউটপুট আসছে, সেই আউটপুট আবার কোন মডিউলের ইনপুট হচ্ছে, সেটাকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। প্রসেস মডেল আর একটা জিনিস তোমার ইয়া হতে পারে, যেমন যে একটা টোটাল বড় একটা ইআরপি সলিউশন ধরে করতে চাচ্ছি, বা বড় একটা বিজনেসের একটা, তার মানে এখানে আমাকে কিন্তু আগে কি করতে হবে, প্রসেস মডেল আগে ডিফাইন করতে হবে, যে টোটাল অর্গানাইজেশনটা আসলে কোন প্রসেসে চলে, এইটা আগে তোমাকে কি করতে হবে, ডিফাইন করতে হবে ইআরপি সলিউশন যদি আমি রেডি করতে চাই। তারপরে আমি হলো সাব মডিউল ধরে ধরে আলাদা আলাদা অ্যাকাউন্ট, ইনভেন্টরি, এগুলো আলাদা আলাদা ডিজাইন করবো। কিন্তু আগে টোটাল সিস্টেমের একটা প্রসেস তোমাকে কি করতে হবে, জানতে হবে, সেটার মডেলের মধ্যে দিয়ে সেটাকে আগে ডিফাইন করতে হবে। এরকম কনটেক্সট মডেলের ক্ষেত্রেও আমরা এরকম যে প্রসেস যেটা মডেল কিভাবে আসলে সিস্টেম আসলে কিভাবে আমি ডেভেলপ করতে পারবো, কি টাইপের আমি ডেটা নেব, কি টাইপের আউটপুট আমার জেনারেট করতে, এর একটা প্রসেস মডেল বা কনটেক্সট মডেল আমাকে কি করতে হবে, ইন্টারপ্রেট করে। দেন এটা যদি আমরা বলি একটা প্রসেস মডেল একটা সিস্টেম, এটা হলো ইনভেন্টরি ডিটেনশনের ক্ষেত্রে একটা প্রসেস মডেল এখানে ডিফাইন করছে। অনেক সময় আমরা যে দেখি না, যে ফ্লো চার্ট যেটা অনেক সময় ড্র করে থাকি, এটাও অনেক সময় আমরা প্রসেস মডেল হিসাবে সেটাকে আমরা কি করতে পারি, ডিফাইন করতে পারি। তার মানে প্রসেস মডেল দিয়ে আমরা কি করতে পারবো, যেখান থেকে একটা জায়গাতে শুরু হবে আর একটা জায়গায় শেষ হবে, এখানে ধর একটা ইনপুট এবং সেটা কি কি প্রসেস নিলে তার টোটাল এন্ড হবে, আউটপুটটা চলে আসবে, মাঝখানের যে মডিউল গুলো কিভাবে কাজ করবে, কিভাবে একটা আরেকটার সাথে সেটা কানেক্টেড থাকবে, সেটা দিয়ে আমরা বলছি ওই সিস্টেমের একটা প্রসেস মডেল। এখানে আরেকটা আছে ইন্টারাকশন মডেল। ইন্টারাকশন মডেলের ক্ষেত্রে আমরা বলছি কিভাবে সেটা কাজ করবে। ইন্টারাকশন হচ্ছে একটা মডিউলের সাথে আরেকটা মডিউলের যে রিলেশন, একটা মডিউলের সিস্টেমের সাথে ইউজারের যে রিলেশন, ঠিক আছে, ডেটাবেজের সাথে ধরো একটা ফ্রন্ট এন্ডের যে রিলেশন। তার মানে এই যে টোটাল সিকোয়েন্স যে ডায়াগ্রামের মধ্যে দিয়ে আমরা যখন এটা রিপ্রেজেন্ট করব, তখন আমরা তাকে বলবো হলো ইন্টারাকশন মডেল। ঠিক আছে, এটা মূলত যেটা বললাম, আমরা যখন সিকোয়েন্স ডায়াগ্রাম দেখবো, সেই সিকোয়েন্স ডায়াগ্রাম হচ্ছে হলো ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল ফর ইন্টারাকশন মডেল। ঠিক আছে, ইউজ কেস মডেল যেটা, এটাও একটা ইন্টারাকশন মডেল। এটাও আমরা বলছি এখানে কি করে, অ্যাক্টর তোমার ইউজ কেসের সাথে সে ডিরেক্টলি কি করে, ইনিশিয়েট করে, ডিরেক্টলি এখান থেকে সে কি করে, কানেক্ট থাকে, ডিরেক্টলি এখান থেকে সে বেনিফিটেড হয়। এই জন্য এই এক্সটার্নালের সাথে এই সিস্টেমের যে ইন্টারাকশন, এটাকে ইউজ কেসের ডায়াগ্রামের মধ্যে দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এই জন্য এটাও একটা ইন্টারাকশন বেসড মডেল। আমরা ইউজ কেস ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম দুটোর ক্ষেত্রে আমরা দেখলাম দুটি তার বৈশিষ্ট্য অনুসারে, কনটেক্সট অনুসারে তারা হলো ইন্টারাকশন মডেলকে রিপ্রেজেন্ট করে। যদি প্রসেস মডেল বলি, প্রসেস মডেলের ক্ষেত্রে হলো তোমার ওইখানে যে ডিএফডি ডায়াগ্রাম, তারপরে হচ্ছে তোমার অ্যাক্টিভিটি যে ডায়াগ্রাম, এগুলো হলো একটা প্রসেস মডেল হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা ইউজ কেস নিয়ে আজকে ডিসকাস করবো না, যেহেতু আমরা ইউজ কেসের উপর একটা ক্লাস এর আগে নিয়ে ফেলেছি, একটা ডিটেইলস ওখানে আমরা ডিসকাস, আজকে আমরা ডিসকাস করবো সিকোয়েন্স ডায়াগ্রাম। তাহলে এখানে দেখো একটা সিকোয়েন্স ডায়াগ্রাম এখানে দেখানো হচ্ছে। এটা হলো তোমার ওই যে মেডিকেল সিস্টেমের কথা বললাম, এমএইচসি পিএমএস সিস্টেম, তার একটা সিকোয়েন্স ডায়াগ্রাম এখানে দেখানো হচ্ছে। আমরা যে ইউজ কেস ডায়াগ্রাম যখন দেখছিলাম, মনে পড়ে কিনা, ইউজ কেস ডায়াগ্রামের কিছু রুলস ছিল, কিছু নোটেশন আমরা ব্যবহার করছি, গ্রাফিক্যাল নোটেশন।
যেমন ধরো এরকম একটা নোটেশন ছিল, তারপরে এটাকে বলা হয় ইউজ কেস আগে যেটা দিলাম, তারপরে কিছু অ্যাক্টর ছিল, অ্যাক্টরের সিগন্যালটা এরকম ছিল, ঠিক আছে। এটা হলো অ্যাক্টর হিসেবে, যেমন ধরো এটা দিলাম অ্যাক্টর, এখানেও সেই ইউজার হিসেবে অ্যাক্টরের সেই সিম্বল আমরা ব্যবহার করছি। এখানে কিছু কানেকশন ব্যবহার করছিলাম, কিছু সলিড অ্যারো যেটা ডিরেক্টলি কানেক্টেড বোঝানো হচ্ছে, কিছু ডটেড অ্যারো ছিল এরকম, ঠিক আছে। ডটেড অ্যারো দিয়ে দুই ধরনের ছিল, এক্সটেন্ড আর হলো ইনক্লুড। তারপরে এই অ্যাক্টরের সাথে ইউজ কেসের এইটা দিয়ে আসলে রিলেশন। তারপরে এক একটা ডায়াগ্রামের জন্য এরকম কিছু কিছু কি আছে, নোটেশন আমাদের ব্যবহার করতে হয়। ইউজ কেসের জন্য এরকম আমরা ব্যবহার করছি। সিমিলারলি আমরা সিকোয়েন্স এন্ড কমিউনিকেশন ডায়াগ্রামের জন্য আমরা এরকম কিছু নোটেশন ব্যবহার করব। তবে নামের সাথে যে নামকরণ যেটা, সেটাকে আমাদের একটু আগে এক্সপ্লেইন করা দরকার, বোঝা দরকার। নাম হচ্ছে, দেখো এই ডায়াগ্রামটা সিকোয়েন্স এন্ড কমিউনিকেশন, দুইটা মেসেজ কিন্তু এখানে আছে। একটা হলো সিকোয়েন্স কে রিপ্রেজেন্ট করবে, আর একটা হলো কমিউনিকেশন কে রিপ্রেজেন্ট করবে। এই দুইটা হলো এই ডায়াগ্রামের মধ্যে দিয়ে আমরা পাবো। যেমন ইউজ কেস ডায়াগ্রাম, নাম ছিল ইউজ কেস, ওই ডায়াগ্রামটা আসলে ইউজ কেস কে রিপ্রেজেন্ট করবে। তার মানে ওই সিস্টেমের সার্ভিস ইউজ কেস গুলো সেটাকে রিপ্রেজেন্ট করবে ইউজ কেস ডায়াগ্রাম, এবং তার সাথে ইউজারের ইন্টারাকশন। আর এখানে ডায়াগ্রামের নামটা হচ্ছে হলো সিকোয়েন্স এন্ড কমিউনিকেশন, তার মানে একটা কোন সিকোয়েন্সে এই সিস্টেমটা এক্সিকিউট হবে সেটা রিপ্রেজেন্ট করবে, প্লাস একটা কমিউনিকেশন এখানে এস্টাবলিশড হবে। কমিউনিকেশনের মূল শর্ত কি? কমিউনিকেশনের মূল শর্ত হচ্ছে যেমন ধরো আমি বললাম, বিথি ভালো আছো? বিথি কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। কারণ আমি তোমাকে একটা মেসেজ সেন্ড করেছি, যে তোমাকে কোশ্চেন করেছি তুমি ভালো আছো, তার মানে এটা একটা রিকোয়েস্ট পাঠানো, সেন্ড করা। তুমি যদি এই অ্যান্সারটা না দিতে যে আমি ভালো আছি, তাহলে আমি কি বুঝতাম বলতো? মেসেজটা শুধু সেন্ড আমি করেছি, কিন্তু তুমি আসলে সেটাকে রিসিভ করেছো কিনা সেটা কিন্তু আমি বুঝতে পারতাম না। ঠিক আছে, তোমরা ডেটা কমিউনিকেশনে পড়েছো, তাহলে কমিউনিকেশনের মূল শর্ত হচ্ছে যে কোনো সেন্ডিং মেসেজে তার একটা কি আসতে হবে, অ্যাকনলেজমেন্ট আসতে হবে, তাই না? অর্থাৎ তার একটা রেসপন্স আসতে হবে। যদি এই রেসপন্সটা যদি না আসে, অর্থাৎ এটা বলা হয় বাই ডিরেকশনাল কমিউনিকেশন, তাহলে আমরা বুঝতে পারবো না যে এখানে আসলে কমিউনিকেশন এস্টাবলিশড হয়েছে। এইখানেও এই ডায়াগ্রামের মধ্যেও তোমার এই কন্ডিশনটা থাকতে হবে, অবশ্যই থাকবে। যে কোনো রিকোয়েস্ট আমি যেটাই ইনপুট দেই না কেন, তার করসপন্ডিং একটা কি আসতে হবে, আউটপুট তোমার ইউজারের কাছে আসতে হবে। যদি আসে, দেন আমরা বলতে পারবো যে একটা কমিউনিকেশন এখানে এস্টাবলিশড হয়েছে। তাহলে এই যে ইনপুট আমি দিলাম এবং আউটপুট আসলে কি কি সিকোয়েন্স এটা প্রসেস হচ্ছে, সেটাকেও এখানে রিপ্রেজেন্ট করতে হবে। এই জন্য ডায়াগ্রামটার নাম বলা হয়েছে হলো সিকোয়েন্স। তার মানে এটা হলো তার সিকোয়েন্স, ফার্স্ট সিকোয়েন্স, সেকেন্ড সিকোয়েন্স, থার্ড সিকোয়েন্স, ফোর্থ সিকোয়েন্স। ঠিক আছে, এটা হলো সিকোয়েন্স। আর কমিউনিকেশনটা কিভাবে হলো, এখানে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, সে এখানে কিছু প্রসেস করছে, আবার এখানে সেটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, ফাইনাল এখান থেকে অ্যাপ্রুভ হয়ে আবার এখানে কি হলো, দেখো ডটেড লাইন চলে আসছে, অ্যাকনলেজমেন্ট মানে রেসপন্স, আবার পরবর্তী এটার আউটপুট এটার রেসপন্স হিসেবে আসছে, ফাইনালি ইউজার একটা কি পাচ্ছে, মেসেজ পাচ্ছে, যে সেটা সে যে রিকোয়েস্টটা দিল সেটার আউটপুটটা সে পেল কি পেল না। এখন ধরে আউটপুট আমি আগেই বলছি, একটা ডায়াগ্রামের মধ্যে দুই ধরনের, একটা কারেক্ট আউটপুট আসতে পারে, ইনকারেক্ট আউটপুট আসতে পারে। কিন্তু যাই আসুক, আমার একটা রেসপন্স ইউজারের কাছে আসতে হবে। আমি যদি ভুল ইনপুট দেই, তাহলে আমি যদি ভুল রিকোয়েস্ট পাঠাই, তাহলে আমার কাছে কি আসবে, ভুল আউটপুট আসবে। যদি আমি কারেক্ট পারসন কারেক্ট রিকোয়েস্ট পাঠাই, তাহলে কারেক্ট আউটপুট আসবে। তার মানে আউটপুট আমার কি আসলো, ভ্যালিড না ইনভ্যালিড, এটা আসলে আমার এই ডায়াগ্রামের মূল উদ্দেশ্য। এই ডায়াগ্রামের মূল উদ্দেশ্যটা কি, সিস্টেমে মধ্যে এই সিকোয়েন্সটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারছি কিনা, এবং এই সিকোয়েন্স অনুসারে যে কমিউনিকেশনটা এস্টাবলিশড হওয়ার কথা, সেই কমিউনিকেশনটা আমি এখানে ভিজুয়ালাইজ করতে পারছি কিনা। এটা হলো এই ডায়াগ্রামের মেইন কি থাকবে উদ্দেশ্য। এখানে যে অল্টার ইউজ করছে এটার কাজ কি স্যার? কিসের? ওই যে এএলটি ইউজ করছে। হ্যাঁ, ওইটা দেখাচ্ছি। এখানে দেখো দুইটা মেসেজ আসছে ইউজারের কাছে, একটা ওকে আর একটা ফেইল। বুঝতে পারছো? এই জন্য একটা ব্লক দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করছি। আমরা সিস্টেমের ডায়াগ্রামটা পরে আরেকটা আছে, এটাই সেম ডায়াগ্রাম, সেটাও দেখবো, এটাও আমরা কম্পেয়ার করে দেখবো। মানে দুইটাই রাইট ডায়াগ্রাম, তবে দুইটার ক্ষেত্রে দুই রকমের কন্ডিশন আসে। প্রথমে দেখো এখানে একটা ইউজার, সে শুধুমাত্র কি করছে, একটা রিকোয়েস্ট পাঠিয়েছে যে আমি কিছু ইনফরমেশন ভিউ করতে চাই। ঠিক আছে, পেশেন্ট আইডি দিল, একটা আইডি ইনপুট দিল,
যে ওই আইডির যে পেশেন্ট আছে সেই পেশেন্টের ইনফরমেশন আমি আসলে দেখতে চাই। এটা হলো মেডিকেল রিসিপশনিস্ট, ওই সিস্টেমের একটা স্টেক হোল্ডার, একজন ইউজার, সে একটা সিস্টেমকে একটা রিকোয়েস্ট পাঠানো। তার সিস্টেমের ডিজাইনটা কিভাবে করা হয়েছে, এখানে একটা ইন্টারফেস দেওয়া হয়েছে। দেখো এটা একটা মডিউল, এখানে কি করবে পেশেন্ট ইনফো, এখানে এই মডিউলের মধ্যে সার্চ করা যাবে বা দেখা যাবে, এরকম একটা ইন্টারফেস সেটি দিয়েছে। তার ব্যাক এন্ডে কি রেখেছে, এটা হলো তাহলে বাউন্ডারি, দেখো বাউন্ডারিটা কি, এটা হলো আউটার বাউন্ডারি, বাইরে এটা চলে আসছে, আর ইনার বাউন্ডারি ভিতরের যে প্রসেস, যেটা ভিতরে যখন আমি একটা এই মডিউলে যখন সে রিকোয়েস্টটা পাঠালো, সে পাঠানোর পরে সে আবার কি করবে, দেখো ভিতরে আছে তার ডেটাবেস এবং তার অথরাইজেশন সিস্টেম, এটা হলো কন্ট্রোল সিস্টেম, এটা হলো তার ডেটাবেস সিস্টেম, এটা হলো তার ইউজার ইন্টারফেস সিস্টেম। তাই তিনটা, একটা ইউজারের মধ্যে তিনটা সিকোয়েন্স আমরা এখানে রিপ্রেজেন্ট করেছি। তাহলে যে এখানে যে যখন পাঠালো রিকোয়েস্ট, পাঠানোর পরে এখানে সেটাকে আবার সে প্রসেস করলো যে আইডিটা যে ফরম্যাটে আসার কথা সেটা আসছে কিনা, সেটা আবার ম্যাচ করবে কিসের সাথে, ডেটাবেজের কাছে পাঠাবে, ডেটাবেজের মধ্যে ওই আইডির পেশেন্ট আছে কিনা সেটা দেখবে। তারপরে কি করবে, যে লোকটা আসলে এটা পাঠালো মেসেজটা, এই লোকটা এই মেসেজটা দেখার যোগ্য কিনা, অর্থাৎ একে আবার ভেরিফাই করতে হবে যে এই মেডিকেল রিসেপশনিস্ট যে রিকোয়েস্টটা পাঠিয়েছে, আমি যে কেউ এরকম রিকোয়েস্ট পাঠাইলে কি তাকে আমি তথ্য দিয়ে দেব, নাকি অথরাইজেশনের দরকার আছে, আমার ভেরিফিকেশনের দরকার আছে কিনা। তার মানে এখানে একটা ভেরিফিকেশন সিস্টেম, কন্ট্রোল সিস্টেম রাখা হয়েছে। না সবাই এটা ওপেন ইনফরমেশন না, শুধুমাত্র দায়িত্বরত যারা অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যালাউ যাদেরকে করা হবে শুধুমাত্র তারাই ইনফরমেশনটা দেখতে পাবে, আদারওয়াইজ অন্য কেউ ইনফরমেশন দেখতে পাবে না। এই জন্য এখানে অথরাইজেশন সিস্টেম এখানে দেওয়া হয়েছে ইউজারের। সে অথরাইজ করার তখন ডেটাবেস তাকে পাঠালো যে এই পার্সনের কাছে এই রিকোয়েস্টটা আসছে, তাহলে আমি এই ডেটাটা তাকে সেন্ড করব কিনা। তুমি যদি অথরাইজেশন তুমি যদি কমপ্লিট করো, ডেটাবেসের রিকোয়েস্ট কিন্তু এটা, তার মানে সে অথরাইজেশন দিছে, হ্যাঁ যে ভ্যালিড ইউজার তোমার কাছে পাঠিয়েছে, তুমি রিকোয়েস্ট তার রেসপন্সটা তুমি দাও। তখন ডেটাবেস আবার তাকে কি করলো, পেশেন্ট ইনফোটা যে ইন্টারফেস ইউজার যেখানে ইন্টারঅ্যাক্ট করতেছে তার মধ্যে সেই ইনফরমেশনটা ভিউ করলো। এখন ধরো এই ইউজারটা যদি কি হয়, যদি ওকে হয়, অথরাইজেশন যদি তাকে ওকে করে দেয়, ঠিক আছে, তার মানে যদি এই ইউজারটা ভ্যালিড ইউজার হয়, দেন সে ইনফরমেশনটা দেখতে পাচ্ছে। যদি তার মানে দুইটা কন্ডিশন এখানে কাজ করছে, অল্টারনেটিভ অপশন আছে এখানে। এখানে আবার যদি এই ইউজারটা যদি ফেক ইউজার হয়, তাহলে অথরাইজেশনে যায় যখন সে মিলবে না, ইউজার আইডি যখন মিলবে না, তখন ইউজার আইডি ভেরিফিকেশন করে তাকে একটা মেসেজ দেবে যে তুমি আসলে রং পারসন, তোমার আসলে এই অ্যাক্সেসটা নাই, এই ধরনের একটা মেসেজ। এবার তার না তার যে আউটপুট অথরাইজেশন ফেইল, এটা দেখাবে তোমার আসলে অথরাইজেশন ফেল হয়েছে, তুমি আসলে ইনফরমেশনটা দেখার যোগ্য না, তোমার আসলে এখানে অ্যাক্সেস নেই। তার মানে দুই ধরনের কি আসতে পারে, অল্টারনেট এরকম মেসেজ তার কাছে কিন্তু আসলে। কিন্তু আমার প্রসঙ্গ হচ্ছে যে এই ডায়াগ্রামের মধ্যে দিয়ে আমরা যেটা বোঝাতে চাচ্ছি, যেটাই আসবে এটা অথবা এটা কমিউনিকেশন, তার কাছে একটা মেসেজ আসছে কিনা, একটা ইনপুট যেটা দিছে তার করসপন্ডিং এ তার কাছে কোনো একটা মেসেজ আসছে কিনা, যদি আসে তাহলে একটা কমিউনিকেশন এখানে স্টাবলিশ। তাহলে এই ডায়াগ্রামটাই দেখো, এই সিকোয়েন্স, এখানে দুই ধরনের সিকোয়েন্স আমরা দেখলাম, এটাকে বলছে হরিজন্টাল সিকোয়েন্স, আবার এই দিকে যখন আমরা নামছি এটাকে বলবো আমরা ভার্টিক্যাল সিকোয়েন্স। ভার্টিক্যাল সিকোয়েন্সটা কি, ভার্টিক্যাল সিকোয়েন্স হলো একটা রিকোয়েস্টের করসপন্ডিং একটা কি থাকবে, অ্যাকনলেজমেন্ট থাকবে, আবার যখন আরেকটা রিকোয়েস্ট শুরু হবে তখন আবার এখান থেকে সিমিলারলি আরেকটা রিকোয়েস্ট শুরু হবে, তার করসপন্ডিং এ তার কি আসবে। এটা হলো ভার্টিক্যাল সিকোয়েন্স। আর এটা হলো হরিজন্টাল। হরিজন্টাল সিকোয়েন্স হলো সিস্টেমের সিকোয়েন্স বোঝায়, আর ভার্টিক্যাল সিকোয়েন্স বোঝায় হলো রিকোয়েস্টের সিকোয়েন্স এবং এক্সিকিউশনের সিকোয়েন্স। এখানে দেখো এই যে ইনফরমেশনটা আমরা দিলাম, এখান থেকে সরাসরি এখানে আসলো, এইখান থেকেই তো সরাসরি এখানে যেতে পারতো, তাই না, একটু নিচ থেকে আবার গেল না, এই গ্যাপটা কেন, এটা একটা সিকোয়েন্স। চেক করছে এখানে। তার মানে এখানে সিস্টেম তোমার একটু টাইম নিচ্ছে, বোঝানো হচ্ছে। তার মানে এই দিকে যদি আমি বলি এটা টাইম, ঠিক আছে, একটা টাইমের কি আছে এখানে বিষয় আছে, ঠিক আছে। তার মানে এই যে এক্সিকিউট করলো, এই এক্সিকিউশনের জন্য তার কিছু প্রসেসিং টাইম, ডিলে টাইম এখানে আসছে, এবং এইটার জন্য সেই টাইমটাকে বোঝানোর জন্য যে এই সময়টা আসলে সিস্টেম কিছুটা কাজ করছে এখানে, যে আইডিটা যে পাঠালো সেই আইডিটা ভ্যালিড কিনা, সেটা ফরম্যাটটা ঠিক আছে কিনা, কোন ফিল্ড থেকে কার সাথে ডেটাবেজের কোন ফিল্ডের সাথে ম্যাচ করাতে হবে,
সেটার কোয়ারিটা কিন্তু এখান থেকে সে কি করবে, তৈরি করবে, প্রসেস করবে, দেন ডেটাবেজের সাথে সেটা কি করবে, পাঠাবে। পাঠানো ডেটাবেজ আবার বলবে যে ডেটাবেজের অ্যাক্সেস সবার আছে কিনা সেটা সে অ্যাপ্রুভ করে নেবে। ঠিক আছে, তার মানে প্রত্যেক জায়গায় কিন্তু কি হচ্ছে, একটু টাইম গ্যাপ। এবং দেখো এখানে পুরোটা লাইন এখানে সলিড, আবার এখানে কিছু ডটেড, এখানে কিছু ডটেড, এখানে কিছু ডটেড, এখানে আবার কিছু ডটেড সিকোয়েন্স। এটা দিয়ে কি বোঝানো হয়েছে, এটা দিয়ে বোঝানো হয়েছে দেখো এই সিস্টেম এইটুক পর্যন্ত ইউজার যখন ইনিশিয়েট করছে তখন আসলে এই মডিউলটা অ্যাক্টিভ হচ্ছে সিস্টেমটা, আর এই পর্যন্ত মডিউল কিন্তু কি ছিল, ইনঅ্যাক্টিভ ছিল, আইডল ছিল। ডটেড যেটা দিয়ে বোঝানো হচ্ছে সিস্টেম আছে বাট তার কোনো অ্যাক্সেস নাই। ঠিক আছে, যেমন ধরো ইন্টারনেট, অনেক সময় ওয়াইফাই দেখবা তার সিগন্যাল দেখাচ্ছে বাট নো অ্যাক্সেস, ওখানে লেখা আছে কিন্তু অ্যাক্সেস হচ্ছে, এরকম একটা। এখানে সিকোয়েন্সের ক্ষেত্রে এরকম, তোমার যতক্ষণ না ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করছে ততক্ষণ না সিস্টেম কি হবে, অ্যাক্টিভ হবে। এখন এখানে একটা রিকোয়েস্ট সে পেয়েছে, এই রিকোয়েস্টের আউটপুট না আসা পর্যন্ত সে কিন্তু কি থাকবে, অ্যাক্টিভ থাকবে। তার মানে একটা ইনপুট সে প্রসেস করলো, প্রসেস করে পরবর্তীতে সে সেন্ড করে দিয়েছে অন্য মডিউলে, সেখান থেকে কোনো অ্যাকনলেজমেন্ট তার কাছে আসে নাই, তার মানে সে ওয়েট করতেছে যে সে একটা মেসেজ সে রিসিভ করবে। এই জন্য তাকে পুরো এই টাইম থেকে এই যে মেসেজ পাওয়া পর্যন্ত তাকে অ্যাক্টিভ থাকতে হচ্ছে, এটা হলো অ্যাক্টিভ স্টেট। এখানেও সিমিলারলি ডেটাবেজের ক্ষেত্রে পুরোটাই, তার মানে এই মেসেজটা তাকে দিতে হবে, ডেটাবেজের একটা রিসিভ সে করছে, তার মানে এটা দিতে হবে তাকে, এই জন্য তাকে আবার কি করতে হচ্ছে, অ্যাক্টিভ থাকতে হচ্ছে যতক্ষণ না ইউজারকে এই মেসেজটা সে পাঠাচ্ছে, অ্যাক্টিভ থাকতে হচ্ছে। সিমিলারলি অথরাইজেশন, তাকে যে রিকোয়েস্ট গেছে অথরাইজেশন দিয়ে দিছে, তার মানে এই পর্যন্ত সে ইনঅ্যাক্টিভ ছিল, যখন সেই রিকোয়েস্টটা পাইছে সে অ্যাক্টিভ হলো, আবার তাকে রিলিজ করে যখন দিছে সে আবার সে আইডল স্টেটে চলে গেছে, ইনঅ্যাক্টিভ। তাহলে এই ডটেড এবং সলিড যে বার, এটা দিয়ে আমরা সিকোয়েন্সে কি বুঝতে পারি, কোন টাইমটুক, কোন সময়টুকু সে আসলে অ্যাক্টিভ আছে বা অ্যাক্টিভেট আছে, আর কোন সময়টুকু সে আসলে ইনঅ্যাক্টিভ আছে বা আইডল স্টেটে আছে। একটু বুঝতে পেরেছি তাই তো? তাহলে এটা একটা সিকোয়েন্সের জন্য একটা সিস্টেমের আমরা এটা দেখলাম। ধরো এটা নাই কোনো কারণে একটা সিস্টেমে, এটা যদি আমরা না দিতাম তাহলে কি বুঝতাম বলতো, এই সিস্টেমে অথরাইজেশন এই মডিউলটা যদি না থাকতো, এই সিকোয়েন্সটা যদি না থাকতো তাহলে কি হতো, সিস্টেম দিয়ে কি বোঝানো হতো? হ্যাঁ, আনস্টেবল। না, সিস্টেম দিয়ে বোঝানো তো তার আসলে সিকিউরিটি অপশনটা নেই, তাই না, তার অথরাইজেশন প্রসেসটা নাই, তার মানে যে কেউ ইনফরমেশন কি করতো, অ্যাক্সেস চাইলেই সে কিন্তু পেয়ে যেত, পাবলিক ডেটা, তখন এটা বোঝা যেত। ঠিক আছে, তার মানে এই যে আমি একটা সিস্টেমের ডিজাইন করার সময়, মডেলিং করার সময় আমাকে বুঝতে হবে, বোঝাতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে যে আমার সিস্টেমের ডিপেন্ডেবিলিটি বা সিকিউরিটি অপশন আছে কিনা, ডেটাবেস আমার সিস্টেমের আছে, প্রাইভেসি যেটাকে বলে। হ্যাঁ প্রাইভেসি যেটাকে বলছি, বা ওই সিস্টেমের যে ইউজার ইন্টারফেস সেখানে কি কি থাকবে মডিউল, সেটাকে আমার দেখান। যেমন এখানে একটাই শুধুমাত্র কি আছে, ফ্রন্ট এন্ডে তার মডিউল আছে, প্যাসেজ ইনফো দেখা, ঠিক আছে, আর কোনো কিন্তু এখান থেকে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। যদি এখানে ধরো আবার কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাবো এই সিকোয়েন্সটা যেমন এইখান থেকে সরাসরি এখানে আসছে, এখানে প্রসেস করে পরবর্তী সিকোয়েন্সে পাঠিয়ে দিয়েছে। কিছু কিছু সিস্টেম এরকমও হতে পারে যে এইখান থেকে এখানে না, যে এইখান থেকে সে প্রসেস করে আবার কি করছে, এই মডিউলেই ব্যাক করছে। ঠিক আছে, তার মানে আরো কিছু কাজ তার বাকি আছে, আবার সেখান থেকে সে প্রসেস করে আবার এই মডিউলেই সে কি করছে, ব্যাক করছে, দেন আবার সেটাকে প্রসেস করে আবার সেই মডিউলেই ব্যাক করছে, তারপরে হয়তো পরের মডিউল গেছে। তার মানে এটা যদি হয় তাহলে কি করতে হবে, তাহলে একটা সিস্টেমের মধ্যে বোঝা যাবে অনেকগুলো সাব সিস্টেম আবার আছে। বুঝতে পারছো, একটা ফ্রন্ট এন্ড একটা মডিউল আমি দেখাচ্ছি, যে মডিউলের মধ্যে আরোগুলো সাব মডিউল আছে। যেমন ধর আমরা যে সিস্টেম নিয়ে, আমি যেটা নিয়ে কাজ করতেছিলাম, জেস্টার রিকগনিশন, এটা যে এক্সাম্পল দিই, সেটা প্রি প্রসেসিং একটা মডিউল আছে। তাহলে ইউজার একটা ইমেজ যখন কি করলো, প্রি প্রসেসিং মডিউলে যখন পাঠালো, প্রি প্রসেসিং মডিউল কিন্তু সে কি করছে, সে কিন্তু দেখো প্রথম ইমেজটাকে সে হলো নয়েজ রিমুভ করলো, একটা কাজ হয়ে গেল। তার মানে এটা নয়েজ রিমুভ করার জন্য এই ইনস্ট্রাকশনটা পাঠালো, নয়েজ রিমুভ করে সেটাকে কালার কনভার্সন করলো, গ্রে স্কেল ইমেজ করলো। ঠিক আছে, কালার কনভার্সনের আর একটা মডিউল সে কাজ করে, এইখান থেকে সে কালার কনভার্সন করে সে হচ্ছে এটাকে থ্রেশহোল্ডিং করলো, বাইনারি ইমেজ করলো, দেন এইটাকে আমরা কি করলাম, বাইনারি ইমেজ কিন্তু আমি পরে হলো পাঠাচ্ছি পরবর্তী মডিউলে, এইখানে ধরো সে ফিচার এক্সট্রাক্ট করবে।
তার মানে এই যে তিনটা সাব মডিউলের কাজ কিন্তু একই মডিউল, এখানে নাম ছিল প্রি প্রসেসিং। তখন এই মডিউলের মধ্যে তিনটা কাজ সে করে দেন থার্ড স্টেজে যে কিন্তু সেখানে, তার মানে এখানে টাইমটা বেশি নিচ্ছে। একই মডিউলের কাজটা কি তিনটা যেহেতু আমাকে পরপর কাজ করতে হয়েছে, এই টাইম গ্যাপটা বেড়ে গেছে। তার মানে একই মডিউলের মধ্যে বারবার সেই এক্সিকিউশনটা রিপিট হয়েছে। বুঝতে পারছো? এরকমও হতে পারে সিকোয়েন্স ডায়াগ্রাম। তার মানে আমরা দুইটা সিকোয়েন্স খেয়াল করব, একটা হরিজন্টাল সিকোয়েন্স আর একটা হলো ভার্টিক্যাল সিকোয়েন্স। আর কন্ডিশনটা কি, যে কোনো ইনপুট আমরা দেবো সেটা সলিড লাইনে যাবে, আর অ্যাকনলেজমেন্টটা ডটেড লাইনে আসবে, এবং প্রত্যেকটা ইনপুটের করসপন্ডিং এ অবশ্যই একটা কি আসতে হবে, অ্যাকনলেজমেন্ট বা আউটপুট আসতে হবে। কমিউনিকেশনটা তোমাকে এখানে রিপ্রেজেন্ট করতে হবে। একটু বুঝতে পারছি কিনা বলো? তারপর আমি পরের ডায়াগ্রামটা আর একটু ডিটেইলস আকারে এই ডায়াগ্রামটাই আছে, সেটা ভাবে আমরা একটা সিস্টেমকে কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। সেটা কিভাবে সেটা দেখবো। হ্যাঁ, বুঝতে পেরেছি, বলো। জি স্যার। হ্যাঁ, আমি কোশ্চেন করবো কিন্তু এরপরে, তখন না পারলে কিন্তু আবার এটা পড়াবো। বুঝতে পারছো? শাস্তি। হ্যাঁ, হাসলে কেন? এইবার দেখো, একই ডায়াগ্রাম, ওটা একভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, এটা আর একভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, বাট এইখানে হলো সিকোয়েন্স, হরিজন্টাল সিকোয়েন্সটা ঠিক আছে, একটা সিকোয়েন্স এখানে বাড়ানো হয়েছে, আর হলো ভার্টিক্যাল সিকোয়েন্সটা অনেকগুলো এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। এইখানে দেখো যে অল্টারনেটিভ যেখানে অপশন আছে, অল্টারনেটিভ এর মধ্যে দুইটা রিকোয়েস্ট এখানে দেখানো হচ্ছে, একটা সেন্ড ইনফরমেশনের ক্ষেত্রে আর একটা হলো সেন্ড সামারির ক্ষেত্রে। দুইটা রিকোয়েস্ট পাঠিয়েছে, দুইটার ক্ষেত্রে অল্টারনেটিভ অপশন আসতে পারে। এখানে আগে যেটা আমরা দেখছিলাম অথরাইজেশন যে ব্লকটা, যে মডিউলটা, তার একটা কাজ এখানে দেখছিলাম। এখানে দেখো প্রথমেই যেটা সিস্টেম কাজ করছে, এটা লগ ইন, মানে সিস্টেমের যে অথরাইজেশন বা অ্যাডমিন প্যানেল বা কন্ট্রোল প্যানেল যেটা, সেটাকে আলাদাভাবে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল হিসেবে যে কারণে এই সিস্টেমে যখন সে ঢুকছে, একজন মেডিকেল রিসিপশনিস্ট দেখানো হয়েছে ইউজার, সে প্রথমেই আগে লগ ইন করছে, লগ ইন করতে হয়েছে, মানে তার একটা ইউজার আইডি দিয়ে সে আগে লগ ইন করে আগে অ্যাপ্রুভ করে নিয়েছে আমি আসলে ভ্যালিড ইউজার। তার মানে এইটা যখন সে ভ্যালিড হয়েছে, লগ ইন সরাসরি দেখো এর কাছে পাঠিয়েছে অ্যাডমিনিস, যে অ্যাক্টর হিসেবে এখানে কাজ করছে হিসেবে অ্যাডমিনিস্ট্রেটিভ, সে তাকে অ্যাপ্রুভ করে দিয়েছে, হ্যাঁ তুমি ওকে। দেন সে কিন্তু কি করতে পারছে, যে কোন ধরনের অ্যাক্সেস সে করতে পারছে। তার মানে প্রথমে যদি লগ ইন করে, এর করেসপন্ডেন্সে যতক্ষণ সে কাজ করবে আগে তাকে লগ ইন করে নিতে হবে। এইটা এই ডায়াগ্রাম থেকে আমরা এই মেসেজটা পাচ্ছি, ইন্টারাকশনটা ইউজারের সাথে সিস্টেমের ইন্টারাকশনটা কিভাবে হবে, এক্সটার্নালের সাথে সিস্টেমের ইন্টারাকশনটা কিভাবে হবে, সেটা আমরা কিন্তু বলছি প্রথমেই তার শর্ত হচ্ছে লগ ইন করে ঢুকতে হবে, এবং যার ইন্টারাকশন যখন শেষ হয়ে যাবে ফাইনালি সে একটা লগ আউটের কি করতে হবে, একটা লগ আউটের একটা রিকোয়েস্ট তাকে পাঠানো হবে। ছোট করে বোঝার জন্য এখানে স্যার ফুল স্ক্রিন করে দেন তাহলেই তো হয়। ফুল স্ক্রিনে একটু কন্ট্রোল করা ঝামেলায় আমাদের সব কিছু চলে যাচ্ছে। এইখানে দেখো তাহলে বাড়তিটা কি পেলাম, এই পার্টটা পেয়েছি, আর কি পেলাম,
এইখানে একাধিক সিকোয়েন্স পেয়েছি, একটা ভার্টিক্যাল সিকোয়েন্স, একটা সিকোয়েন্স, দুইটা সিকোয়েন্স, তিনটা সিকোয়েন্স, ফাইনালি লগ আউটের জন্য আরেকটা সিকোয়েন্স, চারটা সিকোয়েন্স। তার মানে এরকম ওখানে আমরা আগেরটা দেখছিলাম একটা রিকোয়েস্টের জন্য কি আসে ইনপুটের জন্য, এখানে আমরা একাধিক রিকোয়েস্ট এখানে পাচ্ছি। প্রথমে সে লগ ইন করবে একটা রিকোয়েস্ট, সেটা সরাসরি সে কি হলো ওকে যখন হয়ে গেল তখন পরবর্তী সেই রিকোয়েস্ট গুলো সে অ্যাক্সেস করতে পারবে সিস্টেমটা। প্রথমে সে একটা কি চেয়েছে, একটা সেন্ড ইনফো, অর্থাৎ একটা ইনফো সে সেন্ড করছে সিস্টেমের কাছে, যেটাকে আসলে সে আপডেট করতে চায়। আপডেট করবে একটা পেশেন্টের ইনফরমেশন, সেই ইনফরমেশনটাকে আপডেট করার জন্য সে একটা কোয়ারি পাঠাইলো। পাঠানোর পরে সে ডেটাবেজে সেটাকে পেল, এবং ডেটাবেজের কিন্তু সে কিন্তু অথরাইজেশন অলরেডি দিয়ে দিয়েছে। কারণ কি, এখানে কিন্তু তার লগ ইন করে ঢুকেছে। যেন আগের মেসেজ যেটা ছিল দুইটা, এখানে অল্টারনেটিভ অপশন ছিল, হয় তার ওকে মেসেজ আসবে অথবা এখানে নো অ্যাক্সেস একটা মেসেজ আসবে, তাই না? কিন্তু এইখানে যেটা বলছে যে তার ওকে মেসেজ আসার দরকার নেই, সরি নো অ্যাক্সেস আসার দরকার নেই, কারণ সে লগ ইন করে ঢুকছে, তাকে আগেই ওকে করে দেওয়া হয়েছে। এই জন্য এখানে কোনো অল্টারনেটিভ অপশন তার কিন্তু আর দরকার নেই। এইখানে দেখো সরাসরি অথরাইজেশন এটা অটোমেটিক্যালি তার হয়ে যাচ্ছে এই কারণে। আর এইখান থেকে এই কারণে পরবর্তীতে সে আসলে আপডেট করার যে রিকোয়েস্টটা সরাসরি অ্যাডমিনের কাছ থেকে সে পেয়ে যাচ্ছে এবং আপডেটটা ওকে হয়ে যাচ্ছে, তখন এই ওকে মেসেজটা ইউজার দেখাতে পারছে। সিমিলারলি এখানে যখন সে সামারি চাচ্ছে, আপডেট সামারি, সেখানেও সে একইভাবে যেখানে যে অথেন্টিকেশন যে স্টেজ, এখানে তার কিন্তু অথরাইজেশন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, যেহেতু সে লগ ইন করে ফেলছে। এখানেও তার ওকে মেসেজটা অটোমেটিক্যালি, তার মানে স্যার যে নো অ্যাক্সেস বা ইরোর মেসেজ সেটা কিন্তু এখানে সে পাচ্ছে না। তার মানে যখন সে লগ ইন করছে, এই লগ ইনেই সে অল্টারনেটিভ অপশন হয় সে সিস্টেমে এখানে ঢুকতে পারবে। এই ব্লকের মধ্যে যতগুলো রিকোয়েস্ট থাকবে একটা ব্লক দিয়ে দেখা হচ্ছে, এই ব্লকের মধ্যে সে ঢুকতে পারবে অথবা ঢুকতে পারবে না। কিসের উপর ডিপেন্ড করবে, তার প্রথম এই রিকোয়েস্টের উপরই সে ঢুকবে। এটা যদি ওকে হয় তাহলে সে এখানে ঢুকতে পারবে, আর যদি এটা ওকে না হয় এখানে সে ঢুকতে পারবে না। দেন এখানে যত আরো একাধিক সিকোয়েন্স তোমার সিস্টেমে থাকতে পারে, এরকম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমরা একটা ব্লকের মধ্যে যদি আমি লগ ইন অপশনটা রেখে দেই, তাহলে লগ ইন হওয়ার পরে সে সিস্টেমে যখন ঢুকবে সেই এক্সিকিউশন গুলো, সে অ্যাক্সেস গুলো সে পাবে। পাওয়ার পরে দেন যখন এগুলো তার কমপ্লিট হয়ে যাবে, আবার এখান থেকে যখন বেরোবে সে লগ আউট করবে, যে লগ ইন করছিল লগ আউট করে চলে যাবে। এই যে সিস্টেমের সাথে যে ইন্টারাকশন, এভাবেও আমরা এটাকে স্যার বলো। স্যার একটা সিস্টেম যদি এমন হয় যে সেই সিস্টেমটার কিছু অংশ লগ ইন করে অ্যাক্সেস করতে হবে, কিন্তু সবগুলো লগ ইন করে না, মানে পাবলিক অ্যাক্সেসও আছে আবার লগইন অ্যাক্সেসও আছে, সেক্ষেত্রে স্যার কিভাবে? পাবলিক অ্যাক্সেস যদি থাকে তাহলে তোমার কিছুটা আলাদা, ইউজার কিন্তু তোমার কি হয়ে যাবে, তোমার চেঞ্জ হয়ে যাবে, তাই না? জি স্যার। ইউজার তখন চেঞ্জ হয়ে যাবে এবং ইউজার তখন কিন্তু সরাসরি সে কি করতে পারবে, সিস্টেমের কাছে সে আসবে। তার মানে তখন তার কি থাকবে না, এই অথরাইজেশন পর্যন্ত তার যাওয়ারই দরকার নাই, এখান থেকে এরকম তার মেসেজ চলে আসবে। বুঝতে পারছো? তারপর কি স্যার লগ ইনের জন্য না, এই সিস্টেম দিয়ে যেটা বোঝানো হচ্ছে এটা মাথায় রাখো, এই সিস্টেম দিয়ে আমাদের ভার্সিটির ওয়েবসাইটের মধ্যে বুঝাইতেছে। হ্যাঁ, এই সিস্টেম দিয়ে যেটা বোঝানো হয়েছে সিকোয়েন্স ডায়াগ্রাম, আমরা কিন্তু একটা এক্সিস্টিং সিস্টেমের সিকোয়েন্স ডায়াগ্রাম দেখাচ্ছি, ঠিক আছে? তার মানে এই সিস্টেমে যেই ঢুকুক তাকে লগ ইন করে দিতে হবে। বুঝতে পারছো? আগের যে ডায়াগ্রামটা যদি বলি, আগেরটায় যাও, তুমি যেটা কোশ্চেন করলা ওই সিস্টেমটা তুমি যদি রিপ্রেজেন্ট করতে চাও, এইটা এইখানে কিন্তু সেটা তোমার কি আছে, সুযোগ আছে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখানে তোমার সেই ভেরিয়েবিলিটি শুধু এই যে এইখানে দেখো, এইটার ক্যারেক্টারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তোমার যদি ইউজার যেটা কোন টাইপের ইউজার, তোমার যদি কোন টাইপের ইনফরমেশন তুমি অ্যাক্সেস করতে পারছো, তার মানে অথরাইজেশন তোমার সেটা আছে কিনা এখানে অ্যাপ্রুভ করে দিবে। যদি অথরাইজেশন থাকে তাহলে তুমি ওকে পাবা, দেখতে পাবা। যদি তোমার অথরাইজেশন না থাকে তাহলে তোমার কি আসবে, নো অ্যাক্সেস মেসেজ চলে আসবে। এটা প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য এর আলাদা আলাদা এরকম কিন্তু অল্টারনেট ক্রিয়েট হয়ে যাবে, হয় ওকে অথবা পে। বুঝতে পারছো? জি আর স্যার। এই
সিস্টেমটাই যদি আমি এইভাবে রিপ্রেজেন্ট করি তাহলে এখানে ম্যান্ডেটরি বোঝানো হচ্ছে যে কেউ এখানে ঢুকলে তোমাকে লগ ইন ছাড়া সে আসলে এই মডিউলের মধ্যেই ঢুকতে পারবে না। এইটার অল্টারনেটিভ হয়ে গেছে, হয় সে ঢুকতে পারবে অথবা সে ঢুকতে পারবে না। লগ ইন যদি ফেইল হয় তাহলে এর ভিতরেই সে ঢুকতে পারবে না, আর যদি লগ ইন সে সাকসেসফুল হয় তাহলে সহজ ডায়াগ্রাম মানে বুঝতে পারছি, তাই না? জি স্যার, বুঝতে পারছি। ডায়াগ্রাম সহজ বাট মজার ঘটনা হল এইবার হলো এই জন্য সিকোয়েন্স ডায়াগ্রাম যদি আমি বলি, নামটা সিকোয়েন্স ডায়াগ্রাম বলে ভুল হবে। টোটাল নামটা হবে সিকোয়েন্স এন্ড কমিউনিকেশন ডায়াগ্রাম। ঠিক আছে, সিকোয়েন্স ডায়াগ্রাম অনেক সময় আমরা মনে করি ওই ফ্লো চার্টের কোন সিকোয়েন্সে সিস্টেম কাজ করছে, কিন্তু সিকোয়েন্স ডায়াগ্রাম বলে আসলে কোনো ডায়াগ্রাম না, ওটাকে বলা হয় প্রসেস ডায়াগ্রাম ফ্লো চার্টে যদি আমরা বলি। ঠিক আছে, এই জন্য ডায়াগ্রামটাকে মাথায় রাখতে হবে যে সিকোয়েন্স এন্ড কমিউনিকেশন ডায়াগ্রাম, এবং তার দুইটা প্রপার্টিজ থাকবে, একটা হলো সিকোয়েন্সকে হরিজন্টাল সিকোয়েন্স এবং ভার্টিক্যাল সিকোয়েন্সকে আমরা রিপ্রেজেন্ট করব, প্লাস হচ্ছে যে কমিউনিকেশন যে সিস্টেম, এই কমিউনিকেশনটা এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে মডিউলের সাথে মডিউলের এবং এক্সটার্নালের সাথে সিস্টেম। ওকে, আর মনে হয় পড়ানো আজকে ঠিক হবে না, পরে আমরা স্ট্রাকচারাল মডেলে যাব। এটা হলো মূলত ক্লাস ডায়াগ্রাম। ক্লাস ডায়াগ্রামটার জন্য তোমরা হলো একটু করে আসবা, মানে এখানে একটা ক্লাসের একটা মডেল এখানে দেওয়া আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব ডিটেইলস। এখানে তোমার রেফারেন্স বুক, এখানে একটা বই দেওয়া আছে জাভার ফর ড্যানিয়েলের, ওইখানে ইউএমএল ডায়াগ্রাম, এই ক্লাস ডায়াগ্রামটা দেওয়া আছে চ্যাপ্টার 13। আমার সাথে যারা ল্যাব করছো, ল্যাবে অলরেডি তাদেরকে আমি দেখিয়েছি ক্লাস ডায়াগ্রামটা কিভাবে ড্র করতে হয়, এবং ওই বইয়ের মধ্যে সেটা আছে। তোমরা একটু বই সেটা দেখো। অনেকদিন আগে আমরা হয়তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করেছি, এর সিনট্যাক্স গুলো হয়তো ভুলে গেছি, কাকে মেথড বলে, কাকে কনস্ট্রাক্টর বলে, কোনটা অ্যাবস্ট্রাক্ট মেথড, কোনটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস, এগুলোর কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া গুলো আমাদের কি করতে হবে, এই ক্লাস ডায়াগ্রাম যখন ড্র করবো বা ক্লাস ডায়াগ্রাম দিয়ে যখন কাজ করতে আমাদের জানা থাকতে হবে। ডেটা টাইপ গুলো সেটাই হতে পারে, অ্যাক্সেস মডিফায়ার গুলো কেমন থাকতে পারে, এগুলো সবগুলো একটা ক্লাস ডায়াগ্রাম করা যায়, রিপ্রেজেন্ট করা যায়। সেই রিপ্রেজেন্টেশনটা যেন আমরা করতে পারি, যেন অবজেক্ট ওরিয়েন্টেড যে বেসিক যে জায়গাগুলো সেটা একটু রিভিউ করা দরকার, রিভিউ করে আসবা। প্লাস হচ্ছে যে বইটা ওখানে দেওয়া আছে, দেখবা টিভিএর একটা বই বড় বলছি, বইটা গুগল ক্লাসরুমে আছে, গুগল ক্লাসরুম এই যে এই বইটা, ঠিক আছে, ইন্ট্রোডাকশন টু জাভা প্রোগ্রামিং কম্প্রিহেনসিভ ভার্সন 10th এডিশন, এই যে ডেনিয়ান লিয়াং যে বইটা, এটা তোমাদের ওই রেফারেন্স বুকের মধ্যে দেওয়া আছে। এই বইটা একটু দেখো, এই বইয়ের যে 13 নাম্বার চ্যাপ্টার, ওইটা একটু রিভিউ করে এসো। ক্লাস ডায়াগ্রাম সম্পর্কে একটা ইউএমএল ডায়াগ্রাম দিয়ে একটা কোডিং এ দেওয়া আছে অবজেক্ট ওরিয়েন্টেড, সেই কোডিং এর রিপ্রেজেন্টেটিভ হিসেবে যদি আমরা সিস্টেম মডেলিং করি তাহলে সেটা কি হবে। এটা পরবর্তীতে আরো 13 নাম্বার চ্যাপ্টার, তারপরে 15 নাম্বার চ্যাপ্টার ইন্টারফেস নিয়ে বলা আছে, কিন্তু তুমি অন্তত 13 নাম্বার চ্যাপ্টার যে ডায়াগ্রামটা আছে, তাহলে পরবর্তীতে ক্লাস ডায়াগ্রামের বোঝাটা আমাদের ক্লাস কন্ডাকশনটা ঠিক আছে। তাহলে এখন বলো তোমাদের জন্য আর আমি কি করতে পারি আজকে। এই যে কালকে যে স্যার ফার্স্ট রোজা, আপনারা কি স্যার কালকে ছুটি টুটি দিবেন না? কোনটা আবার বলো স্যার। এই যে কালকে ফার্স্ট রোজা, কালকে ছুটি টুটি দিবেন না স্যার? হ্যাঁ, আগামীকাল পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ।
রোজা বেটা রোজাও তো আছে। এই বাংলা নববর্ষের ছুটি থাকে না? জি স্যার, থাকে তো। থাকে তো, নোটিশ স্যার দিচ্ছে না তো। স্যার যে যে বাসের যে ক্যালেন্ডার আছে ওই জায়গায় স্যার দেওয়া আছে স্যার, যে ছুটি দেওয়া আছে। হ্যাঁ, ছুটি থাকার কথা। ছুটি থাকলে তো ক্লাস হবে না। একাডেমিক ক্যালেন্ডারে আছে ছুটি। ছুটি হয়তো নোটিশ দিয়ে দেবে, আজকে দিয়ে দিবে। নববর্ষ নিয়ে কি নয়ন খুবই উৎসুক? নয়ন